Hi, myself লুৎফর রহমান। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ গোটা বিশ্ব আজ করোনার জেরে লকডাউন, করোনা যে মহামারী ভাইরাস, তার জন্য গোটা বিশ্ব আজকে লকডাউন, মানুষের ঘরে বসে পড়ে দম বন্ধকর পরিস্থিতি। তো আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, আর এটাও কামনা করছি যেন সকলে সুস্থ থাকো, সুস্থ শরীরে বেঁচে থাকো। খুব শীঘ্রই হয়তো আমরা এই মহামারী থেকে রক্ষা পাবো। তা আজ আমরা সপ্তম শ্রেণী ক্লাস 7 সাবজেক্ট জিওগ্রাফি, তার সেকেন্ড টার্মের একটা অধ্যায় যার নাম হলো ভূমিরূপ। অধ্যায়টির নাম হলো ভূমিরূপ। তাহলে আজকে আমরা ক্লাস 7 এর সেকেন্ড টার্মের ভূমিরূপ অধ্যায় সম্পর্কে জানবো বা আলোচনা করব। তো স্বাভাবিকভাবে এই ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে, তবে ভূমিরূপ কি, অর্থাৎ ভূমিরূপ বলতে কি বুঝি বা ভূমিরূপ বলতে কি বোঝায়। তো প্রথমে আমরা জেনে নেব সংজ্ঞা। আমরা যে পৃথিবী পৃষ্ঠের উপরে দাঁড়িয়ে আছি, এই পৃথিবী পৃষ্ঠের কোথাও জায়গা বা স্থানগুলো উঁচু রয়েছে, কোথাকার জায়গাগুলো আবার মাঝারি ধরনের, আবার কোথাকার স্থান আবার নিচু, অর্থাৎ পাহাড় পর্বত, মালভূমি সমভূমি, সাগর মহাসাগর ইত্যাদি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো ভূমিরূপের সংজ্ঞা হিসাবে বলা যায়, শিলাময় যে স্তূপগুলো আছে তাদের আকার আকৃতি বিভিন্ন ধরনের, উচ্চতা, ঢাল ইত্যাদি সামগ্রিক বৈশিষ্ট্যপূর্ণ অবয়বকেই বলা হয় ভূমিরূপ। অর্থাৎ ভূমিরূপ বলতে বোঝায় কোন একটা জায়গা বা ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত পাহাড় পর্বত মালভূমি সমভূমিগুলো রয়েছে, তাদের আকার আয়তন বিস্তার ঢাল ইত্যাদির সামগ্রিক বৈশিষ্ট্যকে বলা হয় ভূমিরূপ। ভূমিরূপ বিভিন্ন প্রকারের, যেরকম পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, সমভূমি হতে পারে। তো পৃথিবীর সর্বত্র ভূমিরূপ গুলো একই রকম নয় কেন বা একই রকম দেখা যায় না। কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও আবার সাগর মহাসাগর লক্ষ্য করা যায়। তো পৃথিবীর যে কোথাও সাগর মহাসাগর বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ যে ভূমিরূপ গুলো দেখা যায়, অর্থাৎ সর্বত্রই ভূপৃষ্ঠের বা পৃথিবীর সব জায়গায় একই ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায় না। এর কারণ বলছে দুটো শক্তি। একটা হচ্ছে আমরা যার উপরে মনে করে ধরে নিই আমি এটা ভূপৃষ্ঠের উপরে আছি আর এটা ভূপৃষ্ঠের নিচের অংশ, তাহলে দুটো শক্তি আছে। একটা হচ্ছে নিচের দিকের শক্তি অর্থাৎ ভূ অভ্যন্তরের বা ভেতরের শক্তি, আর একটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত শক্তি। পৃথিবীতে এই দুই ধরনের অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে অভ্যন্তরীণ শক্তি আর বহির্জাত শক্তি বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের বা কার্যকলাপের জন্যই ভূপৃষ্ঠের সর্বত্র ভূমিরূপ গুলো একই রকম নয়, অর্থাৎ কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি ইত্যাদি লক্ষ্য করা যায়। তো প্রথমে অভ্যন্তরীণ শক্তি। পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে আমরা যার উপরে দাঁড়িয়ে আছি, ভূপৃষ্ঠের উপরে আমরা যার উপরে দাঁড়িয়ে আছি সেটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ। তার নিচে যে শক্তিগুলো আছে, বিভিন্ন ধরনের গ্যাস, বাষ্প, তেজস্ক্রিয় পদার্থ, ভূমিকম্প ইত্যাদি যে ঘটে, এর জন্য ক্রিয়া বিক্রিয়া করে, এজন্য ভূপৃষ্ঠের নিচেও কার্যকলাপের জন্য ভূমিরূপ এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। আবার
ভূপৃষ্ঠের উপরেও বিভিন্ন ধরনের শক্তি, বহির্জাত শক্তিগুলো নদী, হিমবাহ, বায়ু প্রবাহ ইত্যাদি কার্যের ফলেও ভূমিরূপগুলো সৃষ্টি হয়ে থাকে। আমরা মনে করছি যার উপরে দাঁড়িয়ে আছি এটা স্থির অবস্থায় রয়েছে, কিন্তু না, এই পৃথিবী পৃষ্ঠটা স্থির অবস্থায় দাঁড়িয়ে নয়। এই পৃথিবীর সমস্ত স্থলভাগ অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ইত্যাদি মহাদেশগুলিকে এক একটা পাত বা প্লেট নামে অভিহিত করা হয়েছে। একটা কাপ বা একটা প্লেট যখন ভেঙে গেলে টুকরো টুকরো হয়ে যায়, ঠিক এই পৃথিবীটাও স্থলভাগগুলো খন্ডে খন্ডে বিভক্ত, প্রধান পাত, বড় পাত, ছোট পাতের অবস্থায় আছে। এগুলো কি করছে? ভূপৃষ্ঠের নিচে আমরা যদি ভূ অভ্যন্তরীণ গঠন তিনটা ভাগে ভাগ করি, তাহলে সব থেকে উপরের ভাগটা আছে ভূত্বক, তারপর এটা পাওয়া যায় গুরুমণ্ডল। তো ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে একটা তরল বিভিন্ন ধরনের পদার্থগুলো, গ্যাস, জলীয় বাষ্প, ম্যাগমা, লোহা, নিকেল, কপার, ক্রোমিয়াম ইত্যাদি পদার্থগুলো তরল অবস্থায় বা অর্ধ তরল অবস্থায় আছে। আর তার উপরে এই ভূপৃষ্ঠগুলো বা স্থলভাগগুলো ভাসমান অবস্থায়, গতিশীল অবস্থায় রয়েছে। এজন্যই বিভিন্ন ধরনের পর্বত, যেমন ভঙ্গিল পর্বত, আবার আগ্নেয় পর্বত ইত্যাদি সৃষ্টি হয়ে থাকে। তো এশিয়ার হিমালয় পর্বত, উত্তর আমেরিকার রকি পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ইত্যাদি পর্বতগুলি বা ভূমিরূপগুলো এই পৃথিবীর পৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরীণ শক্তি বা অন্তর্জাত শক্তির জন্য সৃষ্টি হয়ে থাকে। আবার ভূপৃষ্ঠের উপরে শক্তি নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি যখন বিভিন্ন সময়ে প্রবাহিত হয়, বিভিন্নভাবে ক্রিয়া করে, ক্ষয়, বহন, সঞ্চয় ইত্যাদি কাজের জন্য বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। তো ভূমিরূপ সৃষ্টির বা ভূপৃষ্ঠের সর্বত্র ভূমিরূপগুলো একই নয়। এর কারণ হলো ভূ অভ্যন্তরের শক্তি আর ভূপৃষ্ঠের বাইরের বা বহির্জাত শক্তি। এই দুই শক্তির জন্যই ভূপৃষ্ঠের জায়গাগুলো সর্বত্র একই রকম নয় বা সর্বত্র সমান নয়। তাহলে আমরা জেনে গেছি ভূমিরূপ কাকে বলে, ভূমিরূপের সংজ্ঞা আমরা জানতে পেরেছি। এবার আমরা ভূমিরূপের একটি ভাগ, উৎপত্তি অনুযায়ী ভূমিরূপকে প্রধানত 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভাগ হচ্ছে ভঙ্গিল পর্বত, দ্বিতীয় স্তূপ পর্বত, 3 নম্বর আগ্নেয় পর্বত, 4 নম্বর ক্ষয়জাত পর্বত। তাহলে পর্বত উৎপত্তি অনুযায়ী ভূমিরূপগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভঙ্গিল পর্বত, 2 নম্বর স্তূপ পর্বত, 3 নম্বর আগ্নেয় পর্বত, 4 নম্বর ক্ষয়জাত পর্বত। তাহলে প্রত্যেকটারই দেখতে পাচ্ছি আমি কি পর্বত। তাহলে পর্বত কাকে বলে? পর্বত কাকে বলে এটা আমাকে জানতে হবে। পর্বত কাকে বলে? সাধারণত বলছে 1000 মিটারের বেশি উঁচু, 1000 মিটারের বেশি উঁচু, বহুদূর বিস্তৃত, পার্শ্বদেশগুলো খাড়া, খাড়া ঢাল যুক্ত ভূমিরূপকেই বলা হয় পর্বত। অর্থাৎ পর্বত বলতে বোঝায় কোন একটা জায়গা বা কোন একটা স্থান যদি সমুদ্র তলের সাপেক্ষে তার উচ্চতা 1000 মিটার বা তার বেশি হয়, তার একটা চূড়া বা শৃঙ্গ থাকে, বিস্তৃতিটা বহুদূর বিস্তৃতি বা বিস্তারটা অনেক দূর জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর তার ঢাল থাকে, এই ধরনের ভূমিরূপকে বলা হয় পর্বত। তো পর্বত সম্পর্কে বা পর্বতের কয়েকটা অংশ আছে। 1 নম্বর হচ্ছে পর্বতের চূড়া কাকে বলে। চূড়া, তো পর্বতগুলোকে আমরা সাধারণত দেখি এগুলো ত্রিভুজের আকৃতিতে অবস্থান করে, অর্থাৎ শঙ্কুর মতো দেখায়। পর্বতের ত্রিভুজের আকৃতি উপরের যে সংকীর্ণ
অংশটা আছে উঁচু হয়ে, এটাকে বলা হয় পর্বতের চূড়া। তাহলে আর একটা অংশ হচ্ছে পর্বতের ঢাল। পর্বতের পার্শ্বদেশে যে খাড়া পার্শ্বদেশ লক্ষ্য করা যায়, এটাকে বলা হয় পর্বতের ঢাল। পর্বতের ঢাল সাধারণত এগুলি 20 থেকে 45 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। পর্বতের ঢাল সাধারণত 20 থেকে 45 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। পর্বতের ঢাল কত? তাহলে পর্বতের ঢাল হয়ে থাকে 20 থেকে 45 ডিগ্রি হয়ে থাকে। তাহলে পর্বতের চূড়া পেলাম, পর্বতের ঢাল পেয়েছি। দ্বিতীয় নম্বর পর্বতের একটা অংশ হচ্ছে উপত্যকা। তাহলে উপত্যকা কাকে বলে? আমি এটা একটা পর্বত লক্ষ্য করে দেখতে পাবে তোমরা, এটা একটা পর্বত আছে আর এখানে একটা পর্বত আছে। তাহলে এই পর্বতের এটা একটা চূড়া আর এই পর্বতের এটা একটা চূড়া, অর্থাৎ দুটো পর্বতের মধ্যবর্তী যে নিচু জায়গা আছে, এই নিচু জায়গাটাকে বলা হয় উপত্যকা। দুটি পর্বতের মধ্যবর্তী যে নিচু জায়গা আছে, এই নিচু জায়গাটাকে বলা হয় উপত্যকা। তাহলে পর্বতের আর একটা অংশ হলো কি উপত্যকা। যেমন পশ্চিম হিমালয়ের কুলু একটি উপত্যকা। উপত্যকাকে পেয়ে গেছে। পর্বতের আর একটা অংশ হলো পর্বত শ্রেণী। তাহলে পর্বত শ্রেণী কাকে বলে এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। পর্বত শ্রেণী বলে যখন কোন একটা জায়গা অনেকগুলি শৃঙ্গ আর উপত্যকা যখন একটা অঞ্চলে বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান করে, তখন তাকে বলা হয় পর্বত শ্রেণী। যেমন হিমালয় পর্বত শ্রেণী। আমরা ভারতের উত্তরে যে হিমালয়টা আছে, ওই হিমালয়ে অনেকগুলো উপত্যকা আছে, আবার অনেকগুলো পর্বত মাঝে মাঝে দেখা যায়। বদ্রীনাথ, কেদারনাথ, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ লক্ষ্য করা যায়। এটাকে বলা হয় পর্বত শ্রেণী। পর্বত আর একটা অংশ হলো পর্বত গ্রন্থি। পর্বত গ্রন্থি কাকে বলে? যখন কোন একটা জায়গাতে বিভিন্ন দিক থেকে পর্বতগুলো এসে মিলিত হয়, তখন ওই জায়গাটাকে বলা হয়, তখন সেটাকে বলা হয় পর্বত গ্রন্থি। যেমন এশিয়ার একটি উল্লেখযোগ্য পর্বত গ্রন্থি হলো পামির পর্বত গ্রন্থি। তাহলে পামির গ্রন্থির সর্বদক্ষিণে একটা হিমালয় পর্বতমালা যুক্ত হয়েছে দিকে। তারপর আছে কারাকোরাম, তারপরে আছে কোয়েনলুন, তারপর আছে আলতিনতাক, তারপরে আছে তিয়ানসান। ঠিক অনুরূপভাবে পশ্চিম দিকে উপরে মিলিত হয়েছে একটা হিন্দুকুশ, আবার নিচের দিকে একটা মিলিত হয়েছে যেটা নাম হলো সুলেমান। অর্থাৎ কোন একটা জায়গা বা কোন একটা স্থানে যখন অনেকগুলি পর্বত এসে মিলিত হয়, তখন তাকে বলা হয় পর্বত গ্রন্থি। পর্বত গ্রন্থি। এবার আমরা চলে যাব পর্বতের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জেনে গেছি। এবার আমাদেরকে জানতে হবে পর্বত ভূমিরূপের যে বিভিন্ন ভাগ ছিল 4টা, ওই ভূমিরূপ গুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছিল। 1 নম্বর হচ্ছে ভঙ্গিল পর্বত। তাহলে ভঙ্গিল পর্বত কাকে বলে? ভঙ্গিল কথাটির অর্থ হলো ভাঁজ, অর্থাৎ ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়, সেই পর্বতকে বলা হয় ভঙ্গিল পর্বত। এক কথায় বলা যায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। তো ভঙ্গিল পর্বত কাকে বলে? দীর্ঘদিন ধরে কোন নিচু জায়গাতে নুড়ি, কাকর, বালি, পলি ইত্যাদি যদি সঞ্চিত হয়, তা আমরা দেখি কি অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে বিভিন্ন পাত বা প্লেট গুলো ভাসমান অবস্থায় রয়েছে। ওই নিচু জায়গাতে যখন দুটো পা যখন পরস্পরের দিকে আসে, তখন ওই জায়গাতে কি করে পলিগুলো ভাঁজ পড়ে উপরের দিকে উঠে যায়। এর ফলে পর্বতগুলোর কাজ সৃষ্টি হয়েছে, পর্বতের সৃষ্টি হয়, এটাকে বলা হয় ভঙ্গিল পর্বত। তাহলে ভাঁজ পড়ে পলিগুলোতে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়, সেই পর্বতটাকে বলা হয় ভঙ্গিল পর্বত। উদাহরণ হিসাবে বলা যায় ভারতের উত্তরে যে হিমালয় পর্বত আছে, মনে করে নিন আমি এটা একটা হিমালয় পর্বত।
তো হিমালয় পর্বতটি ইউরেশীয় পাত আর ভারতীয় পাত দুটো পাতের চলনের ফলে পরস্পরের দিকে আসার ফলে তাদের মধ্যবর্তী যে একটা নিচু জায়গা ছিল 33, ওই পলিটা জমে ভঙ্গিল বর্তমানে যে হিমালয় পর্বতমালাটা অবস্থান করছে সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভঙ্গিল পর্বত বলতে বোঝায় যখন বিভিন্ন ধরনের নুড়ি কাকর পলিগুলো একটা নিচু জায়গাতে থাকে, দুটো পাত এসে যখন তাদেরকে চাপ দেয়, মধ্যবর্তী জায়গাটা উঁচু হয়ে ভাঁজ করে যে পর্বতের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ভঙ্গিল পর্বত। বোঝার জন্য আমি কি করব, বাড়িতে আমার যে বিছানা রয়েছে ওই বিছানা থেকে আমি যদি দুদিক থেকে চাদরটাতে চাপ দিই তাহলে ভাঁজে 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 ওটা উঠে যায়। ঠিক অনুরূপ ভাবে মধ্যবর্তী জায়গাতে পলিগুলো যখন দুটো পাত পরস্পরের কাছাকাছি আসে, পলিগুলো উপর দিকে উঠে গিয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তাহলে আমি জেনে গেলাম ভঙ্গিল পর্বত কাকে বলে। উদাহরণ কি? তাহলে ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো, 1 নম্বর উদাহরণ হচ্ছে হিমালয় পর্বতমালা। এটা হচ্ছে এশিয়ার হিমালয় পর্বতমালা, উত্তর আমেরিকার রকিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা ইত্যাদি হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। ভঙ্গিল পর্বত সম্পর্কে আর কিছু জেনে নিই। ভঙ্গিল পর্বতগুলো দু ধরনের হয় বয়স অনুযায়ী, এটা হচ্ছে প্রাচীন আর একটা হচ্ছে নবীন। অর্থাৎ 30 থেকে 40 কোটি বছর আগে যে সমস্ত পর্বতগুলোর সৃষ্টি হয় তাদেরকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বত, আর যেগুলো 6 থেকে 7 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে যে সমস্ত ভঙ্গিল পর্বত তাদেরকে বলা হয় নবীন ভঙ্গিল পর্বত। নবীন তো উদাহরণ হচ্ছে কি, নবীন ভঙ্গিল হিমালয় পর্বতমালা, রকি পর্বতমালা পর্বত, আন্দিজ পর্বত ইত্যাদি হলো আমাদের নবীন ভঙ্গিল পর্বত। তারপর আফ্রিকা যুক্তরাষ্ট্রের যে আছে আপালেসিয়ান, এগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। তাহলে ভঙ্গিল পর্বতের দুই একটা আমরা বৈশিষ্ট্য জেনে নেব। ভঙ্গিল পর্বত সাধারণত ভাঁজ করে সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বত শান্ত ভাঁজ করে সৃষ্টি হয়। এটা আরেকটা বৈশিষ্ট্য হলো ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়। জীবাশ্মের উপস্থিতি লক্ষ্য করা যায় ভঙ্গিল পর্বতে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আরেকটা আমি জেনে নিতে পারি, ভঙ্গিল পর্বতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভঙ্গিল পর্বতগুলি মিশ্র শিলাতে গঠিত। প্রধানত ভঙ্গিল পর্বতে আগ্নেয় শিলা থাকে, পাললিক শিলা থাকে। পাললিক শিলা থাকে। এই পাললিক শিলার সঙ্গে সঙ্গে আবার আগ্নেয় ও রূপান্তরিত শিলারও উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে ভঙ্গিল পর্বতের 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম কি, ভঙ্গিল পর্বতে জীবাশ্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভঙ্গিল পর্বতে মিশ্র শিলা থাকে, পাললিক শিলা, প্রধানত পাললিক শিলা থাকে, আর তার সঙ্গে সঙ্গে থাকে আগ্নেয় শিলা আর রূপান্তরিত শিলা। এবার আমরা জানবো দ্বিতীয়, যেটা আছে স্তূপ পর্বত। তো স্তূপ পর্বত কাকে বলে? শান্ত ভূপৃষ্ঠে যদি ফাটলের সৃষ্টি হয়, এটা যেটা অংশটা উঁচু আছে, উঁচু ছিল না, এটা বরাবরই ছিল, সমান ছিল, কিন্তু কোনো কারণে ভূপৃষ্ঠে যদি দুটি সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়, তখন ফাটলের মধ্যবর্তী পরবর্তী সময়ে যদি কোনো ভূ আন্দোলন জনিত কারণে দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী বা দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী জায়গাটা যখন উপরের দিকে উঁচু হয়ে অবস্থান করে তখন সেটাকে বলা হয় স্তূপ পর্বত। তাহলে স্তূপ পর্বতের সঙ্গে হিসাবে জানতে পারলাম স্তূপ পর্বত কাকে বলে, যখন দুটি সমান্তরাল চ্যুতি সৃষ্টি হয় আর কোনো ভূ আন্দোলন জনিত কারণে যখন সমান্তরাল চ্যুতির সৃষ্টি হয় এবং তাদের মধ্যবর্তী ভূভাগটা পরবর্তীকালে যদি উঁচু হয়ে পর্বতের আকারে অবস্থান করে তখন সেটাকে বলা হয় স্তূপ পর্বত। স্তূপ পর্বতে এবার আমাকে উদাহরণ জানতে হবে কি স্তূপ পর্বতের উদাহরণ কি। তাহলে স্তূপ পর্বতের উদাহরণ হলো ভারতের সাতপুরা পর্বত, একটা স্তূপ পর্বতের উদাহরণ। তারপরে আছে তোমার ফ্রান্সের ভোজ আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এগুলো হলো স্তূপ পর্বতের উদাহরণ। তাহলে স্তূপ পর্বতের উদাহরণ পেলাম ফ্রান্সের ভোজ,
জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর ভারতের সাতপুরা পর্বত। তাহলে স্তূপ পর্বতের সংজ্ঞা জানলাম আর স্তূপ পর্বতের উদাহরণ জানা হলো। তাহলে স্তূপ পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। স্তূপ পর্বতের আকার বা আকৃতি খুব বেশি হয় না। স্তূপ পর্বতের আকার খুব বেশি হয় না, আকার বা আকৃতিটা খুব বেশি হয় না। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, স্তূপ পর্বতের পার্শ্বদেশে খাড়া ঢাল থাকে। এটা যে ঢাল দেখতে পাচ্ছি এটা ঢাল আছে। তাহলে স্তূপ পর্বতের উভয় দিকে খাড়া ঢাল থাকে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু ঘর্ষণ গা ঘেঁষে উপরের দিকে ওঠে, ওই জন্য স্তূপ পর্বতের গায়ে পার্শ্বদেশে আঁচড় কাটা দাগ লক্ষ্য করা যায়। দ্বিতীয় নম্বর আমরা তাহলে স্তূপ পর্বত সম্পর্কে আমরা জেনে গেছি। 3 নম্বর রয়েছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের ছবিটা এখানে অঙ্কন করা হয়েছে। তাহলে আগ্নেয় পর্বত বা আরেকটা নাম হলো সঞ্চয়জাত পর্বত। আগ্নেয় পর্বত কাকে বলে বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে? তো আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যদি কোনো কারণে ফাটল বা কোনো দুর্বল স্থানের জন্য ফাটল, ভূমিকম্প ইত্যাদির কারণে বা ভূ আলোড়নের ফলে যদি পৃথিবীর কঠিন ভূত্বক, কোথাও সব জায়গায় কঠিন, কোথাও দুর্বল আছে আবার কোথাও নরম আছে, তো নরম শিলাগুলো অনেক সময় ফাটলের সৃষ্টি হয়ে যায় ভূপৃষ্ঠে। তখন ওই ভূগর্ভ থেকে যে ম্যাগমা গুলো আছে, বিভিন্ন ধরনের পদার্থগুলো, তরল পদার্থ, লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি এখানে তরল অবস্থায় অ্যাস্টোনিয়াস স্তরে আছে। ওই পদার্থগুলো যখন ওই ফাটলের মধ্য দিয়ে একটা নলাকৃতির পথে বের হয়, তার বহির্মুখকে বলা হয় জ্বালামুখ। ওই পদার্থগুলো বারবার অগ্নুৎপাত যখন ঘটে তখন পদার্থগুলো বারবার বাইরের দিকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে স্তরে স্তরে সঞ্চিত হতে থাকে। এর ফলে সঞ্চিত হওয়ার শঙ্কু আকৃতির যে একটা ভূমিরূপ গঠিত হয়, অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে বা অ্যাস্টোনিয়াস স্ফিয়ার থেকে আগ্নেয় ম্যাগমা গুলো বাইরের দিকে বেরিয়ে আসে, যে লাভা রূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। ওই আগ্নেয় বা ম্যাগমা জাত পদার্থগুলো বাইরে বেরিয়ে আসার ফলে, অগ্নুৎপাতের ফলে যে পর্বতের সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে জমা হওয়ার ফলে সেটাকে বলা হয় আগ্নেয় পর্বত। তো আগ্নেয় পর্বতের উদাহরণ আমাদেরকে জেনে নিতে হবে যে আগ্নেয় পর্বতের উদাহরণ কি। ইতালির ভিসুভিয়াস, এটা ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো, তারপরে তোমার ভারতের ব্যারেন ইত্যাদি হলো তোমার কি জাপানের আছে একটা ফুজিয়ামা। এগুলো হলো আগ্নেয় পর্বতের বা সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। তাহলে সঞ্চয়জাত বা আগ্নেয় পদার্থ, সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জেনে নেব। বা বৈশিষ্ট্যগুলো কি, এর আকৃতিটা এটা শঙ্কুর মতো হয়ে থাকে। দেখো একটা শঙ্কুর মতো হয়েছে, অর্থাৎ শৃঙ্গটা উপরের প্রান্তটা সরু আর নিচের প্রান্তটা চওড়া। তাহলে আগ্নেয় পর্বতের একটা বৈশিষ্ট্য পেলাম, এটা শঙ্কুর মতো দেখতে হয়। আর একটা বৈশিষ্ট্য, এটা আগ্নেয় পদার্থগুলো ছাই, ভস্ম ইত্যাদি সঞ্চিত হওয়ার ফলে এটা গঠিত হয়। আর একটা বৈশিষ্ট্য কি, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বতে জ্বালামুখ থাকে। একটা জ্বালামুখ থাকে, প্রধান জ্বালামুখ, যেটা নল দিয়ে বাইরে বেরিয়ে আসে। প্রধান বহির্মুখটাকে বলা হয় প্রধান জ্বালামুখ। এগুলো যেগুলো আছে এগুলোকে বলা হয় গৌণ জ্বালামুখ। তাহলে এগুলো হলো কি গৌণ জ্বালামুখ। তাহলে একটা আগ্নেয় পর্বতে বা সঞ্চয়জাত পর্বতে একটা প্রধান জ্বালামুখ আর অনেকগুলি গৌণ জ্বালামুখ থাকতে পারে। উপাদান কি, আগ্নেয় পদার্থের উপাদানগুলো হচ্ছে প্রধানত এটা ম্যাগমা আর লাভা সঞ্চয়ের ফলে বের হয়ে আগ্নেয় পর্বত সঞ্চিত হয়। এখানে সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহা, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি উপাদানগুলি থাকে। 4 নম্বর যেটা আসছে আমরা শেষ যেটা পয়েন্ট, ওটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। তাহলে ক্ষয়জাত পর্বত কাকে বলে? এটা একটা গোটাই পর্বত ছিল, ওই গোটা পর্বতটা বিভিন্ন দীর্ঘদিন ধরে বিভিন্ন বহির্জাত যে শক্তিগুলো আছে, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ ইত্যাদি,
ক্ষয় কাজের ফলে এটা গোটাই ছিল, ক্ষয় কাজ হতে 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 এটা নিচু হয়ে যে পর্বতটা অবস্থান করে দীর্ঘদিন ক্ষয় কাজের ফলে, অর্থাৎ আবহবিকারের ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। আর বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যখন ওই শিলাগুলো যখন নিচের দিকে বা বিভিন্ন দিকে সরে যায়, তখন শক্ত যে সমস্ত শিলাগুলো আছে, নরম শিলাগুলো ক্ষয় হয়ে যায় আর শক্ত শিলাগুলো কঠিন আকারে থেকে যায়। তো নরম শিলাগুলো ক্ষয় হয়ে চলে যায়, শক্ত শিলাগুলো কঠিন আকারে অনিচ্ছ টিলার আকারে থেকে যায়। এই ধরনের পর্বতকে বলা হয় ক্ষয়জাত পর্বত। অর্থাৎ একটা পর্বত দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে, আবহবিকারের মাধ্যমে চূর্ণ বিচ্ছিন্ন হয়, আবার বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে গতিশীল শক্তি যে সমস্ত রয়েছে, এটা হচ্ছে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদি দ্বারা দীর্ঘদিন ধরে ক্ষয় হয়ে নিচু হয়ে অনুচ্চ টিলা আকারে অবস্থান করে, তখন এদেরকে বলা হয় ক্ষয়জাত পর্বত। তাহলে ক্ষয়জাত পর্বতের উদাহরণ ভারতের আরাবল্লী, বিন্ধ্য। ভারতের আরাবল্লী পর্বত আর বিন্ধ্য পর্বত হলে একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ। যেটা হচ্ছে ইউরোপের ইউরাল আর আমেরিকা যুক্তরাষ্ট্রের আপালেসিয়ান, এগুলো হলো ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তাহলে ক্ষয়জাত পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানবো। তো ক্ষয়জাত পর্বত প্রথম অবস্থায় উঁচু ছিল, পর্বতটা ক্ষয় হতে হতে নিচু হয়ে যায়, তাহলে এটা আরেকটা বৈশিষ্ট্য, এটার একটা বৈশিষ্ট্য হলো ক্ষয়জাত পর্বতের এদের উচ্চতা কমে যায়। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষ দেশ, যেমন আগ্নেয় পর্বতের শীর্ষ দেশগুলো তীক্ষ্ণ হয়, কিন্তু ক্ষয়জাত পর্বতের শীর্ষ দেশটা তীক্ষ্ণ হয় না। পর্বতগুলি তাহলে কি হলো, ক্ষয় হয়ে গেল, এত দূর ছিল, তাহলে ক্ষয় হয়ে যাওয়ার পরে কমে গেল, তখন এর বিস্তারটা কি হয়, ক্ষয়জাত পর্বতের বিস্তারটা কমে যায়, অর্থাৎ এর বিস্তৃতি কমে যায়। ঢালগুলো কি হয়, যখন পর্বত ছিল বেশি ছিল, কিন্তু যখন ক্ষয় হয়ে গেল তখন ঢালগুলো খুব অল্প হয়ে যায়, অর্থাৎ মৃদু প্রকৃতির হয়ে যায়, ঢালগুলো খুব বেশি থাকে না। এটা ছিল ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য। তাহলে আমরা যা জানলাম, ভূমিরূপ কাকে বলে, ভূমিরূপ উৎপত্তি অনুযায়ী ভূমিরূপের শ্রেণী বিভাগ ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বত প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটার আমরা সংজ্ঞা জেনেছি, উদাহরণ জেনেছি। স্তূপ পর্বতের সংজ্ঞা, উদাহরণ, আগ্নেয় পর্বতের সংজ্ঞা, উদাহরণ, আর ক্ষয়জাত পর্বতের সংজ্ঞা, উদাহরণ। তাহলে এটা আমরা যে ভূমিরূপগুলো পাবো সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে সংজ্ঞা, যেমন ভঙ্গিল পর্বতের সংজ্ঞা, উদাহরণ আর দুই একটা বৈশিষ্ট্য। পর্বত জেনেছি, পর্বত কাকে বলে, পর্বতের বিভিন্ন অংশগুলো কি ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি বা জেনেছি। তাহলে আমাদের মনে রাখার বিষয় হলো কি, ভূমিরূপ কাকে বলে এটা জানবো, আর প্রত্যেকটা ভূমিরূপের সংজ্ঞা, উদাহরণ আর দুই একটা করে বৈশিষ্ট্য জানলে বাস হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।